আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনারা শুনছেন সাখাওয়াত অডিও বুক স্টুডিও। মান ওসমানী সাম্রাজ্য বা খিলাফতের সুলতানদের রহস্যময় জীবনী বা সুলতানদের জীবনের অজানা অধ্যায়। সাবটাইটেল: কুস্তিগিরি সুলতান প্রথম মোহাম্মদ চিলবি, শাসনামল 1413 খ্রিস্টাব্দ থেকে 1421 খ্রিস্টাব্দ। মোহাম্মদ চিলবির অবদান ও সাফল্য তার নাতি সুলতান সেলিম আল কাদি ওয়াইস কিংবা তার দ্বিতীয় মোহাম্মদ আল ফাতির কীর্তির সামনে ইতিহাসে অনেকটা মলিন, কিন্তু প্রকৃত মূল্যায়নে বড় পরিসরে তার কৃত্য আলো ছড়ালে তা কোনো অংশে কম গুরুত্ব নয়। আব্দুর রহমান সরব্বের কুখ্যাত জালিম শাসক তৈমুরলংয়ের বিভীষিকাময় যুগ থেকে পরিত্রাণ পাওয়ার পর ওসমানী রাষ্ট্র বুনিয়াদের দ্বিতীয় স্থপতি হিসেবে স্মরণ করা হয় মোহাম্মদ চিবলিকে। ইতিহাস তাকে পেটানো গ্রহণের বলে বর্ণনা করেছে। ধূসর শুশ্রু, গোলাকার মুখাবয়ব, প্রশস্ত বুক যেন নির্ভয়ের প্রতীক। অন্য বর্ণনায় তার বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। তার ছিল প্রশস্ত কপাল, উজ্জ্বল কালো চোখ, বাঁকানো ভ্রু, ঘন দাড়ি, বেপৃত কাঁধ ও ক্ষীণ কাঠামো। কিন্তু একজন ক্ষীণকায় ব্যক্তির পক্ষে খ্যাতিমান কুস্তিগির হওয়া আদৌ কি সম্ভব? যেমনটা আমরা একটু পর জানতে পারব। হামেরের বর্ণনা আছে, তিনি ছিলেন জনপ্রিয় ওসমানী সুলতান। তার জনপ্রিয়তার পেছনে তার দেহ সুষ্ঠব, সুরুচি ও প্রজ্ঞার ভূমিকা ছিল, যা তাকে উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তিত্ব দান করেছিল। তার দৃষ্টিশক্তি ছিল চিলের মতো তীক্ষ্ণ, তিনি ছিলেন সিংহের মতো শক্তিশালী। বলা যায় তিনি শৈশবে ধনুকের শিলা তৈরি করতেন, এই কারণে তাকে ওয়াত্তার বা শিলা নির্মাতা নামে ডাকা হতো। কিন্তু অন্য সূত্রে জানা যায় তার উপাধি ছিল কুস্তিগির। কিছু গ্রন্থে তার নাম দেওয়া হয়েছে কুস্তিগির চিলবি হিসেবে। এই নামকরণের কারণ হিসেবে বলা হয়, ফার্সি ভাষায় সেই সময় কুস্তিগিরকে কুস্তিগির ডাকা হতো। ঐতিহাসিক হামের যথেষ্ট নিশ্চিত যে কুস্তিগির হওয়ার জন্য যতগুণ লাগে সব মোহাম্মদ চিলবির মধ্যে বিদ্যমান ছিল। তিনি বলেন, কিরিস্তি ওয়াত্তার শিলা নির্মাতা নামক পাশ্চাত্য গ্রন্থগুলোতে অনুবাদ হতে গিয়ে ভুলের শিকার হয়েছে। সার্বিয়ান ঐতিহাসিকরা কিরিস্তি ওয়াত্তা নাম লিখেছে কিরিস্তিল ত্রিজেলি। অনেকের মতে তিনি ছিলেন দাড়িওয়ালা, দাড়ি প্রস্তুতকারক। তার পেশা ছিল তর্ক বিতর্ক এক পাশে রেখে যে কথাটি সর্বজনভাবে গৃহীত হচ্ছে, অস্থিরতা ও ফিতনার জর্জরিত ওসমানী রাষ্ট্রকে তিনি পুনর্জন্ম দিয়েছিলেন। তার অক্লান্ত পরিশ্রম দিয়ে ফিরেছে হারানো গৌরব। পিতার মধ্যে তার শিকারের নেশা ছিল, এই নেশাই তার জন্য কাল হয়েছিল। এদিনে তার এক বিশাল অভিযান প্রাক্কালে বন্য শূকর তাড়াতে গিয়ে তিনি পড়ে যান। মেরুদণ্ডে আঘাত পেয়ে তিনি প্যারালাইজ হয়ে যান। পরবর্তীতে তিনি সেই অসুস্থতা থেকেই মৃত্যুবরণ করেন। যুদ্ধনথিতে রেকর্ড আছে তিনি 24টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তার শরীরে 40টিরও বেশি আঘাত ছিল। ওসমানী রাজপরিবারের প্রথম প্রজন্মের সুলতানদের শারীরিক আঘাত ছোটোখাটো কিছু ছিল না, কারণ তার শত্রুদের ছত্রভঙ্গ করে দিয়ে রণক্ষেত্রের কেন্দ্রে প্রবেশ করত। উদাহরণ: রণক্ষেত্রে লড়তে গিয়ে সুলতান দ্বিতীয় মুরাদ চোখ হারান। তেমনি সুলতান আল ফাতি বেলগ্রেডের যুদ্ধে হাঁটু কিংবা উরুতে প্রচণ্ড আঘাত পান। চিলবি ছিলেন ওসমানী শাসকদের মধ্যে শ্রেষ্ঠ অশ্বারোহী। তিনি আমাসিয়া ও মারদিফনের গভর্নর থাকাকালীন এই দুই অঞ্চলের শ্রেষ্ঠ ঘোড়সওয়ারি নিয়ে 2টি দল প্রতিষ্ঠা করেছিলেন। 2 দলকে আলাদা আলাদা ব্যবস্থাপনার পরিচালনা করতেন। বিভিন্ন ঘোড়দৌড় প্রতিযোগিতার উভয় দল অংশগ্রহণ করত। রাজপ্রাসাদেও তাদের অনেক ভক্ত ছিল। সময়ের সাথে সাথে এই 2টি দল 2টি বিখ্যাত ক্রীড়া সংগঠন রূপ লাভ করে। মারজিফবাসী তাদের সংগঠনের প্রতীক হিসেবে বেছে নেয় মোরানো পাতা। অন্যদিকে আমাসিয়াবাসী প্রতীক ছিল ঢেঁড়স। 19বিংশ শতাব্দী পর্যন্ত এই 2 দৌড় সংগঠনের আন্তর প্রতিযোগিতা অব্যাহত ছিল। এমনকি মোহাম্মদ চিলবির উদ্যোগে নির্মিত রাস্তা, যা এখন ইস্তাম্বুলের চেঙ্গেলকি উপজেলায় অবস্থিত, ওই রাস্তার মাথায় এখনও সেই 2 ক্রীড়া সংগঠনের চিরবৈরিতা স্মৃতিফলক টানানো আছে। কোনো এক প্রতিযোগিতায় বিজয়ের পর মরমর পাথরের তৈরি ফটকটি সেই পাথের ধারে লাগানো হয়েছিল। ঐতিহাসিকবিদ যে সুলতান মোহাম্মদ চিলবির ব্যক্তিগত পাঠাগার ছিল, বিখ্যাত আরব পরিব্রজক ইবনে আরেশ শাহ তার শাসনামলে এর দিন পরিদর্শন করেছিলেন, যা তৎকালীন সময়ের ওসমানী সাম্রাজ্যের রাজধানী ছিল। তিনি রাজপ্রাসাদে আমন্ত্রিত হয়েছিলেন। সুলতানের উপকার ও চমৎকার ব্যবহারে তিনি সিক্ত হয়েছিলেন। এদিনে দীর্ঘদিন অবস্থানকালে ইবনে আরব শাহ প্রচুর অনুবাদের কাজ স্বাক্ষর রেখেছেন। এমনকি তিনি রাষ্ট্রের উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করেন। সুলতান তাকে ব্যক্তিগত লেখক হিসেবে নিয়োগ দিয়েছিলেন। সুলতানের মৃত্যুর পর ইবনে আরব শাহ পুনরায় কায়রোতে ফিরে আসেন। প্রাসাদে থাকাকালীন তার অনুদিত তাফসির আবিল লাইস সমরকান্দি পরবর্তীতে তিনি মোহাম্মদ চিবলির নামে উৎসর্গ করেছেন। ঐতিহাসিক ফররুখ শাহ এফেন্দির মতে মোহাম্মদ চিবলি ছিলেন স্বভাবত লেখিতে ও কবি। লেখকে কবি, তিনি তৎক্ষণিক কবিতা রচনা করতে পারতেন। আলেম সমাজ ও ধর্মীয় ব্যক্তিদের প্রতি তার যত্ন ও শ্রদ্ধা ছিল অপরিসীম। হারমিয়ান অনুযায়ী হজ ও হাজিদের জন্য সুলতান উপটকুনের চাল শুরু হয়, যার আমলে প্রথম যুদ্ধের শেষ পর্যন্ত আর্থিক ভিন্নতা ও সত্যতা অব্যাহত ছিল। তবে
সেই উপহার থাকতে কি উপকার থাকতো তা অজানা রয়ে গেছে। দ্বিতীয় শাসনামল সম্পর্কে জানা অবধি তা অনুল্লেখ থাকুক। মোহাম্মদ চিলবির পোশাক সম্পর্কে বিভিন্ন নথিপত্র বার্তা হচ্ছে তিনি লাল পাতলা রেশমি জামা পরতেন, এর উপরে চাপাতেন দিবা। দিবা হলো স্বর্ণ রূপা খচিত রেশমি কিংবা মখমলের মোটা কামিজ। হামেরের তথ্য অনুযায়ী অস্বীকার করার কোনো উপায় নেই যে তিনি তার পূর্বপুরুষে থেকে ভিন্নভাবে পাগড়ি পরিধান করতেন। তিনি টুপির উপর পাতলা রুমাল দিয়ে কয়েক স্তরের ভাঁজ পাততেন, এর উপর কয়েক ধরনের গোলাপ গুঁজে দিতেন, ফলে টুপির চূড়া ছাড়া আর সবটুকু পাগড়ির আড়ালে ঢাকা পড়ে যেত। তার আলখেল্লা পুরোপুরি যে রঙেই বানানো হতো, তো শেষ জীবনে তার জামার ভেতরাংশে বেজির লোম ব্যবহার করতেন। জামার অস্তিনেও বেজির পশম ব্যবহার করা হতো। যদিও ওসমানী সুলতানদেরকে পবিত্র হজ পালন করেনি সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ খান বাদে, তবে এক বর্ণনা জানা যায় তিনি আমির থাকাকালীন হজব্রত পালনের সংকল্প করেছিলেন। ইয়াহিয়া এফেন্দি বোস্তান যার ইতিহাস গ্রন্থে এমনটি উঠে এসেছে, সুলতান চিলবির পাশাপাশি দ্বিতীয় বায়েজিদ, প্রিয় নবীন ওসমান ও আমির কুরকুত হজের ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু বিভিন্ন বাধা বিপত্তির কারণে তার হজ পালন করতে পারেননি। ওসমান শাসক পরিবারের মধ্যে থেকে একমাত্র সুলতান ওয়াহিউদ মক্কা গমন করে হজ আদায় করার সৌভাগ্য লাভ করেন। ইয়াহিয়া বুস্তানি তার লেখার পথ মুহাম্মদের একটি বিশেষ মহৎ ও নম্র গুণের কথা উল্লেখ না করে পারেননি। জনসেবার অতিশয্যে তিনি নিজ অর্থায়নে প্রতি জুমাবার ঘন খাবারের আয়োজন করতেন, নিজ হাতেই তা ফকির মিসকিনকে মাঝে বিলিয়ে দিতেন। তার অশেষ বদান্যতার আরও দৃষ্টান্ত হচ্ছে তিনি এতিমদের যেভাবেই হোক খুশি করতেন, বিপদগ্রস্তদের দিকে সহায়তা হাত বাড়িয়ে দিতেন।